আমি এখন সেউরিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। কুষ্টিয়া শহরে থানা রোড থেকে এখানে অটো রিক্সা করে 30 টাকা ভাড়া নিবে থানা রোড থেকে সেউরিয়া পর্যন্ত। এই যে এটা সেউরিয়ার উদ্দেশ্যে এখন অটো রিক্সাটি যাচ্ছে। এখান থেকে কয় মিনিট সময় লাগবে? আচ্ছা, থানা রোড থেকে 20 থেকে 25 মিনিট সময় লাগবে সেউরিয়া পর্যন্ত যেতে। আশেপাশে বেশ কিছু তৈজসপত্রের দোকান দেখতে পাচ্ছি। যেহেতু এটা লালনের অঞ্চল, এখানে অনেক ধরনের লোকসঙ্গীত রিলেটেড জিনিসপত্র পাওয়া যাবে একটু সামনে গেলেই। আমরা এখন সেউরিয়ায় এসে পৌঁছলাম। এই যে লালন শাহের মাজারের গেট এটা। এখানে অনেকগুলো দোকানপাট দেখতে পাচ্ছি যেখানে লালন সঙ্গীত রিলেটেড বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। এর ঠিক সামনেই আমরা একটি বাগান বা বোটানিক্যাল গার্ডেন দেখতে পাচ্ছি। এখানে আমরা যাব একটু পর। মূলত এটিই হচ্ছে লালন শাহ মাজারের প্রধান ফটক। সেউরিয়ায় আসলে এখানে নামতে হয়। এখানে অনেকগুলো অটো আমরা দেখতে পাচ্ছি। এই অটোতে নামলেই সেউরিয়া প্রবেশের মুখ দেখতে পাওয়া যায়। এখানে অনেক ধরনের জিনিসপত্রের দোকানপাট রয়েছে। এইখানে অনেকগুলো দোকানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, একতারা, ডুগডুগি, আবহমান বাংলার বিভিন্ন টাইপের যে বাদ্যযন্ত্র আমরা দেখতে পাই এগুলা বিক্রি হচ্ছে। আমরা দেখি এগুলা। এই যে এই ধরনের একতারা, বিভিন্ন সঙ্গীত রিলেটেড যন্ত্রপাতি এখানে রয়েছে। তো এখানে ঢোল রয়েছে। অনেকেই এই বাদ্যযন্ত্রগুলো বাজিয়ে দেখছে। মূলত লালনের মাজারের গেটেই এই দোকানগুলো অবস্থিত। এখানে অনেক ধরনের মিষ্টান্ন রয়েছে, কুষ্টিয়া তিলের খাজা এবং বিভিন্ন ধরনের সন্দেশ, সম্পাপড়ি। এখানে অনেক ধরনের মিষ্টান্ন রয়েছে। এদিকেও আরও কিছু বাদ্যযন্ত্রের দোকান রয়েছে। তো আমরা সামনে যাই। এদিকে কি আছে? ঠিক এই যে আমার পিছনে রোডটি আছে, রোডটি দিয়েই সেউরিয়ায় লালনের যে মাজার রয়েছে এই মাজারে আসতে হয়। এটিই হচ্ছে মাজারের প্রধান ফটক। এই ফটকের ভিতর দিয়েই মাজারে প্রবেশ করতে হয়। আর এখন আমি সামনের দিকে যাচ্ছি। সামনে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এই যে আমার দুই পাশেই, এই যে এই পাশেও কিছু বাদ্যযন্ত্রের দোকান রয়েছে এবং এই পাশেও অনেকগুলো বাদ্যযন্ত্রের দোকান রয়েছে যেগুলো একটু আগে আপনাদের দেখিয়েছি। এটাই হচ্ছে লালনের মাজারের পাশে যে গার্ডেন রয়েছে। গার্ডেন পাশে একটি দিঘি রয়েছে। আমরা এখন লালনের যে একটা ভাস্কর্য দেখতে পাচ্ছি অনেক বড়, এই ভাস্কর্যটির সামনে যাচ্ছি। আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে ঠিক পেছনে একটি লালনের মূর্তি রয়েছে। আর এর পিছনে হচ্ছে একটি দিঘি রয়েছে। আর এখন আমি যে সামনের দিকে যাচ্ছি, এই যে এখন দেখাবো আপনাদের একটি বড় ভাস্কর্য। আমার পিছনে আপনারা যে মুরালটি বা ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লালনের ভাস্কর্য, যেটি আমরা অনলাইন জগতে এর আগে থেকে দেখে এসেছি এবং ইত্যাদি অনুষ্ঠানেও আমরা এটি দেখেছি। এদিকে মাঠ রয়েছে, মাঠের পেছনে রয়েছে দিঘি। আর এখানে যে একটি মঞ্চ দেখতে পাচ্ছি, এখানে হয়তোবা বিভিন্ন অনুষ্ঠান বা উপলক্ষে বা লালন মেলায় বিভিন্ন ধরনের গানের আয়োজন করা হয়। এই মাঠটা খুব বড়। এখানে গাছপালার আবছা ছায়ায় আপনি একটি সুন্দর সময় কাটাতে পারেন। আর এই মাঠটি বিশাল বিস্তৃত একটি মাঠ। এখানে হয়তোবা দোল পূর্ণিমা বা লালনের বিভিন্ন উৎসবে মানুষ জড়ো হয়। এখন যেহেতু বর্ষাকাল বা পহেলা কার্তিক না, তাই এখানে যথেষ্ট মানুষ আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। লালনের যে সামনে একটি মূর্তি রয়েছে, মূর্তিটি দেখব। আর এখানে যে মাঠটি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, লালন মেলা এবং দোল পূর্ণিমা উৎসবে এখানে অনেক হাজার হাজার মানুষ দেশ বিদেশ থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন মানুষ এসে জড়ো হয়। এই যে আমার পিছনে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লালনের মূর্তি। একতারা হাতে নিয়ে এই মূর্তিটি তৈরি করা হয়েছে। তো
তো লালনের এই যে মূর্তিটি দেখতে পাচ্ছি ভাস্কর্য, এটিও আমরা অনলাইন জগতে অনেক আগে থেকে দেখে এসেছি, ইত্যাদি অনুষ্ঠানেও দেখেছি। তো মূলত লালনের মাজারের আশেপাশে এই ধরনের সৌন্দর্য বর্ধন করার জন্য বিভিন্ন ধরনের মূর্তি মুরাল তৈরি করে রেখেছে, যাতে আগত দর্শনার্থীরা তাদের বিনোদনের সময়টা আরও খুব ভালো করে উপভোগ করতে পারে। এখানে শিলালিপিতে আমরা দেখতে পাচ্ছি এই মূর্তিটি 2012 সালে তৈরি করা হয়েছে। এই মূর্তিটি যথেষ্ট বড় এবং এখানে বাউল সম্রাট লালন শাহ একতারা হাতে দাঁড়িয়ে রয়েছে। আশেপাশে যে বৃক্ষ, চিরসবুজ বৃক্ষ আমরা দেখতে পাচ্ছি, আর পিছে হচ্ছে কালীগঙ্গা, যে কালীগঙ্গা গাং বলা হয় এটাকে, খুব সুন্দর গোল্ডেন কালারের মূর্তি। আমার পিছনে যে দিঘিটি দেখতে পাচ্ছেন, আমি প্রথমে মনে করছিলাম এটি দিঘি, কিন্তু এটি হচ্ছে কালীগঙ্গা গাং। এই গাংটি কালীগঙ্গা নদীর সাথে সংযুক্ত হয়েছে। মূলত এই কালীগঙ্গা নদীর ধার দিয়েই লালন শাহ গড়াই নদী হয়ে পদ্মা নদীর স্রোতে ভেসে এসেছিলেন, আর এই কালীগঙ্গা নদীর পানি এই গাঙে এসে জড়ো হয়েছে। তো এখানকার যে পরিবেশটা অত্যন্ত সুশীতল পরিবেশ, এখানে আমি বসে আছি, অত্যন্ত স্বাচ্ছন্দ্যময় একটি সময়, যে এখন প্রায় দুপুর পেরিয়ে বিকেল হয়ে আসছে। যে আমার পিছনেই হচ্ছে যে আমরা মাঠটি দেখতে পাচ্ছি, এই মাঠেই বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান হয়ে থাকে। আর এর ঠিক সামনেই হচ্ছে কালীগঙ্গা গাং। এই কালীগঙ্গা গাংকে ঘিরেই লালন শাহের মাজার নির্মিত হয়েছে এবং এই গাংটি লালন শাহের মাজারের সৌন্দর্য আরও বর্ধিত করেছে। বাউল সম্রাট লালন শাহের এই মাজারটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেরুইয়াতে অবস্থিত। এটি কুষ্টিয়া শহর থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এই মাজারটি বা আখড়াটি একদিনে তৈরি হয়নি। 1890 সালে লালন ফকিরের পরলোক গমনের পর বহু দর্শনার্থী সমাগমের ফলে এই মাজারের সৃষ্টি হয়। এই আখড়াটিতে লালনের পালক মাতা মতিজানেরও সমাধি রয়েছে। কালীগঙ্গার পারে ঘুমিয়ে থাকা লালন শাহজিকে বয়ে এনেছিলেন গড়াই নদী। আজ থেকে প্রায় 235 বছর আগের কথা। কালীগঙ্গা ও গড়াই এই দুইটি নদী দুই দিকে প্রবাহিত হয়েছে। তখন কুষ্টিয়া জেলা ছিল না, মহাকুমা ছিল অবিভক্ত ভারতবর্ষের নদিয়া জেলার অন্তর্গত, আর কুমারখালী ছিল ইউনিয়ন। কথিত আছে বৃহত্তর নদিয়া জেলার গড়াই নদীর দক্ষিণ তীরে অবস্থিত কুষ্টিয়া জেলার মহাকুমার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নে অন্তর্গত বারারা গ্রামে ফকির লালন শাহ জন্মগ্রহণ করেছিলেন সম্ভ্রান্ত এক হিন্দু কায়স্থ পরিবারে। এই মতের সাথে অনেকে দ্বিমত পোষণ করেন। তবে বাংলা 1338 বঙ্গাব্দে আষাঢ় মাসে প্রকাশিত মাসিক মোহাম্মদী পত্রিকার লালনের জন্ম যশোর জেলার ফুলবাড়ি গ্রামে বলে উল্লেখ করা হয়। 18 শতকের শেষের দিকে অবিভক্ত বাংলায় আবির্ভাব ঘটেছিল বাউল সাধক লালন শাহজির। বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা তাকেই মনে করা হয়। তার গান ছিল মরমী ব্যঞ্জনা এবং শিল্পগুণে সমৃদ্ধ। তো ইতিহাস থেকে আমরা জানতে পারি তৎকালীন সময়ে সেউরিয়া থেকে 6 মাইল দূরে শিলাইদহে অবস্থানকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লালন শাহজির 298টি গান সংগ্রহ করেন এবং 20টি গান তৎকালীন একটি প্রবাসী পত্রিকায় প্রকাশ করেন। এরপর লালন ফকির পরিচয় লাভ করেন বাঙালি শিক্ষিত সমাজে। বাউল সম্রাট লালন ফকিরের জন্ম কোথায় তা নিয়ে বিতর্ক রয়েছে। লালন শাহ নিজে কখনো তা প্রকাশ করেননি। তার রহস্যময় জীবনের অনেক তথ্যই তিনি গোপন করে রেখে গেছেন। লালন ফকির ছিলেন একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। আমরা এখন লালন ফকিরের মাজারে প্রবেশ করলাম। এই যে আমার ঠিক সামনেই আমরা মাজারের দিকে এগোচ্ছি। এখানে সারি সারি কিছু ফুলবাগান রয়েছে, খুব সুন্দরভাবে বৃক্ষলতা দিয়ে এই মাজারটি সুসজ্জিত করেছে। এই যে সামনে যে লালন ফকিরের মাজার, এখানেই লালন ফকির কালীগঙ্গার পাড়ে ঘুমিয়ে আছেন।
এখানে আমরা একটি একতারা দেখতে পাচ্ছি, আর আমার ঠিক এই পিছনেই এই যে এটাই হচ্ছে লালন সাইজির মাজার। এখানে তিনি ঘুমিয়ে আছেন। আর এদিকে এখানে লালন সাইজির মাজারের পাশে আরেকটি ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি। আর এখানে পিছনে চিরসবুজ বৃক্ষলতা, বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। বাউল সম্রাট লালন ফকিরকে ধরা হয় বাউল গানের শিরোমণি। 19 শতকে তার গানের মাধ্যমে এই বাউল সঙ্গীত বেশ জনপ্রিয়তা লাভ করেছিল ভারতীয় উপমহাদেশে। গান দিয়েও 25 বছর পূর্বে বাউল সম্রাট লালন ফকির মহাত্মা উপাধি লাভ করেছিলেন সর্বপ্রথম এই ভারতীয় উপমহাদেশে। মূলত বাউল সম্রাট লালন ফকিরের জীবনী সম্বন্ধে বিশদ কোনো বিবরণ পাওয়া যায়নি। তিনি নিজেও কিছু বলে যাননি এবং তার কোনো রচনাবলীর মাধ্যমেও তেমন কোনো তথ্যর উপস্থাপন আমরা লক্ষ্য করিনি। কিন্তু কয়েকটি গানে তিনি নিজেকে লালন ফকির হিসেবে আখ্যায়িত করেছেন। লালন শাহের মৃত্যুর 2 সপ্তাহ পরে কুষ্টিয়া থেকে প্রকাশিত বিশ্বাস সিন্ধুর লেখক এবং অমর কথাসাহিত্যিক মীর মোশাররফ হোসেনের সম্পাদিত পাক্ষিক হিতকরী পত্রিকায় সম্পাদকীয় নিবন্ধে বলা হয়, ইহার জীবনী লিখিবার কোনো উপকরণ পাওয়া কঠিন। তিনি নিজে কিছু বলিতেন না, শিষ্যরা তাহার নিষেধক্রমে কিছুই বলিতে চাহিতেন না। বাউল শিরোমণি লালন ফকির ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে দিয়েছিলেন সর্বোচ্চ স্থান। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক এবং দার্শনিকদের। আধ্যাত্মিক চিন্তাভাবনা ও বাউল শিল্পের সাধনার জন্য কালীগঙ্গার পাড়ে এই সেউরিয়াতে গহীন বনের মধ্যে একটি আখড়া নির্মাণ করেন বাউল সঙ্গীত লালন শাহ। তখন সেউরিয়া ছিল কারিগর সম্প্রদায়ের গ্রাম। 1890 সালের 17 অক্টোবর 1297 বঙ্গাব্দে পহেলা কার্তিক 116 বছর বয়সে লালন ফকির এই সেউরিয়াতেই পরলোক গমন করেন। এখানেই তাকে সমাহিত করা হয়। মৃত্যুর পর তার নির্দেশনা অনুযায়ী হিন্দু বা মুসলমান কোনো ধর্মীয় রীতিনীতি পালন করা হয়নি। প্রতি বছর আবহমান বাংলা দোল পূর্ণিমা উৎসব লালন মৃত্যু দিবসে আয়োজিত হয় লালন স্মরণ উৎসব, যেখানে দেশ বিদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার দর্শনার্থী মিলিত হয় এবং লালন সঙ্গীত পরিবেশনার মাধ্যমে খোঁজা হয় মানবতার মুক্তির পথ। তো আমরা এখনও লালনের মাজারে রয়েছি। আমার পেছনেই লালনের সমাধি। এখানে আরেক যে মুরালটি রয়েছে, এই মুরালটির পাশেই মাজারের সামনে অনেকগুলো সমাধি আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লালন সঙ্গীত রিলেটেড যারা বিভিন্ন সময় মৃত্যুবরণ করেছে তাদের সমাধি রয়েছে। এখানে সামনে একটি লালন অডিটোরিয়াম রয়েছে, এই যে এই মুরালের পাশে। এই যে আমার পিছে দেখতে পাচ্ছেন লালনের ভাস্কর্যের সাথে লালন অডিটোরিয়াম। এইখানে ঠিক পেছনে রয়েছে লালনের যে একাডেমিক ভবন। এই যে একাডেমিক ভবন আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে এটা হচ্ছে লালন একাডেমি ভবন। এখানে একটি বড় মানচিত্র রয়েছে। তো ভিউয়ার্স, আজকে আমরা এই সেউরিয়ায় এসে আমাদের সময়টুকু মনে হচ্ছে অনেকটা ভালোই কেটেছে। কারণ এই যে বাউল সম্রাট লালন শাহ, যিনি তার সাধনার মাধ্যমে মানুষের মুক্তির পথ খুঁজেছেন যুগের পর যুগ, আমরা আজকে তারই সমাধির সামনে এসেছি। তো লালন শাহের মাজারে এসে আমরা একটি ভালো সময় কাটালাম। লালন শাহ তার পুরো জীবন ধরে মানুষের মুক্তির জন্য, মানবতার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের গান লিখেছেন। তিনি স্রষ্টাকে খুঁজেছেন তার গানের মাধ্যমে। লালন শাহ এই ভারতীয় উপমহাদেশের মানুষের সংগ্রামে, মানুষের মুক্তির পথ অনুসন্ধানে দিনের পর দিন কাটিয়েছেন। এখানে তিনি তার গান সাধনা করেছেন। মূলত ধর্ম, বর্ণ, জাত সব কিছুর ঊর্ধ্বে ছিলেন লালন শাহ এবং তিনি তার জীবদ্দশায়
সকল ধর্মের প্রতি সম্মান রেখেছেন এবং সকল মানুষের সুখ আকাঙ্ক্ষা করে তিনি বিভিন্ন ধরনের গান রচনা করেছেন। আজকে আমরা লালন শাহের পর আত্মার প্রতি শান্তি কামনা করছি। আমরা লালন শাহের জীবনী থেকে অনেক কিছু শিখতে পারি। লালন শাহ যেমন বাস্তববাদী ছিলেন এবং তিনি দার্শনিক ছিলেন, তার গানের মাধ্যমে ফুটে এসেছে তৎকালীন সময়ের বিভিন্ন ধরনের বৈষম্যতা, এবং তিনি সেসব বৈষম্যের ঊর্ধ্বে গিয়ে মানবতাকে স্থান দিয়েছিলেন সবার উপরে। এবং তিনি বিপদ্দশায় তিনি তার গানের মাধ্যমে স্রষ্টা সৃষ্টির বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। ভিউয়ার্স, আমরা এখন লালনের মাজার থেকে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে চলে যাচ্ছি, সেউরিয়া প্রস্থান করছি। যেহেতু দার্শনিক ছিলেন লালন শাহ, মানবতার মুক্তির পথ খুঁজেছেন, লালনের ভালো দিকগুলো আমরা ফলো করব। তো লালন শাহের সেউরিয়া থেকে এখানেই বিদায় নিচ্ছি, এখানে প্রস্থান করছি কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে।